আসসালামু আলাইকুম। প্রকাশ্যে ঘোষণা দিয়ে একটি গণমাধ্যম দখল করে নেওয়া হলো, আর আমাদের অন্যান্য গণমাধ্যম বা মিডিয়া হাউস মুখে ক্লুপ এঁটে বসে আছে। এই বিষয়টি নিয়ে আমার চোখে অন্তত এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো সংবাদ চোখে পড়েনি। যদিও গণমাধ্যমের এই চরিত্র নতুন কিছু নয়, অনেক আগে থেকেই এই চরিত্র আমাদের সামনে প্রকাশ পাচ্ছে এবং সেগুলো যে সরকারি দলের প্রচার যন্ত্রে পরিণত হয়েছে হাতে গোনা দু একটি বাদে, সে কথাও আমাদের জানা। বলছি জনকণ্ঠের কথা। জনকণ্ঠের একসময় বেশ জৌলুস ছিল। যারা পত্রপত্রিকা পড়েন কিন্তু কখনো জনকণ্ঠ হাতে নেননি, তারাও আমার মনে হয় এখনও পর্যন্ত সবাই জনকণ্ঠের নাম জানেন। অবশ্যই একথা সত্য যে জনকণ্ঠ সবসময় আওয়ামী লীগের অনুসারী ছিল। একেবারে সহজ শব্দে বা আরও বাজে শব্দে যদি বলি, জনকণ্ঠ সবসময় আওয়ামী লীগের দালালি করেছে। কিন্তু একবারে নিকট অতীত যদি ধরি, আওয়ামী লীগের 15.5 বছর হাতে গোনা দুই একটি বাদে সবই সরকারের দালালি করেছে। কিন্তু সেই অবস্থা তো এখনও চলছে। ডক্টর ইউনূস সরকারের সময় যে গণমাধ্যমের চরিত্রের বদল হয়েছে, নিশ্চয়ই তা না, বরঞ্চ আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এবং জনকণ্ঠ যেভাবে দখল করা হলো, নিঃসন্দেহে এটি দেশের গণমাধ্যমের ইতিহাসে একটি রেকর্ড স্থাপন করলো। এর আগে কি হয়েছে গণমাধ্যমগুলোতে আমরা দেখেছি, মালিকানার দাবি নিয়ে বা শেয়ারিংয়ের দাবি নিয়ে পাল্টা কু হয়েছে, সাংবাদিকদের চাকরি গেছে, সেলফ সেন্সরশিপ আরোপ করা হয়েছে, সরকারের হয়ে নিউজ কিল করা হয়েছে, অথবা সহজ ভাষায় বললে সে একই শব্দ, সরকারের দালালি করেছে। যেমন 5 আগস্টের পর প্রায় সব গণমাধ্যমগুলোতে হাতে গোনা কয়েকটি বাদে শীর্ষ পদগুলোতে জাস্ট মানুষের মুখগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু চরিত্র একই থেকেছে। আগে যেখানে শীর্ষ পদগুলোতে আওয়ামী মনোভাবাপন্ন সাংবাদিকরা ছিলেন বা আওয়ামী লীগের লেজুরবৃত্তি যারা করেছেন, পরবর্তীতে আমরা দেখলাম রাতারাতি সেই পদগুলোতে এসে বসলেন বিএনপিপন্থী বা জামায়াতপন্থী সাংবাদিকরা। এর মধ্যে কি হয়েছে, আবার অনেক নিরপরাধ সাংবাদিকের চাকরি গেছে। এটি গত সরকারের সময় হয়েছে। যারা একেবারে নিরপরাধ, যারা পেশাদারিত্বের জায়গা থেকে সাংবাদিকতা করতে চেয়েছেন, তাদের চাকরি গেছে বা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। যেমন সেই তালিকায় হয়তো আমিও পড়ি। যাই হোক, এখন জনকণ্ঠের বিষয়টি কি ঘটেছে। জনকণ্ঠ 5 আগস্টের পর থেকে আপনারা জানেন যে ইদানিং প্রিন্ট ভার্সন পত্রিকা যেগুলো রয়েছে, তাদের আবার অনলাইন ভার্সন রয়েছে। অনলাইন ভার্সনে বিভিন্ন চটকদার বক্তব্য বা বিভিন্ন জনের বক্তব্য কোট করে সেগুলো ফটো কার্ড আকারে প্রকাশ করা হয় অনলাইনে। এবং জনকণ্ঠে এই ফটো কার্ডগুলোর ব্যাকগ্রাউন্ড ছিল লাল। 31শে জুলাই পর্যন্ত লাল দেখা গেছে। 1 আগস্ট থেকে এটি হঠাৎ করে কালো হয়ে গেল। তো কি জানা গেল যে যারা জনকণ্ঠ অফিস দখল করেছেন তাদের ভাষ্য যে যেহেতু 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিন এবং পুরো আগস্টকে আওয়ামী লীগ শোকের মাস হিসেবে পালন করে, শোকের রং কালো, সেই জায়গা থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে বা তাদের কথায় ফ্যাসিবাদের পারপাস সার্ভ করতে জনকণ্ঠ ফটো কার্ডগুলো তারা ব্যাকগ্রাউন্ড কালো ব্যবহার করছে। এবং এখানে রয়ের এজেন্ট রয়েছে, রয়ের এজেন্টের নির্দেশে এই কাজগুলো করা হচ্ছে। পরবর্তীতে গণ অভ্যুত্থানের পক্ষে যারা বা কথিত ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা, তারা সেই পক্ষ জনকণ্ঠে কাজ বন্ধ করে দিলেন। অনলাইন ভার্সন, ইউটিউব, ফেসবুক, প্রিন্ট ভার্সনও তারা বন্ধ করে দিলেন এবং তারা কর্মবিরতিতে গেলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জনকণ্ঠের মালিক পক্ষ 20 জনকে চাকরিচ্যুত করল। পরবর্তীতে চাকরিচ্যুত পক্ষ ঘোষণা দিয়ে শনিবার রাতে জনকণ্ঠ অফিস দখল করে নিল যে জনকণ্ঠ ফ্যাসিবাদের পক্ষে কাজ করছে, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে কাজ করছে
এবং তারা এটি কোনোভাবেই হতে দেবে না। তারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা গণমানুষের পক্ষের শক্তি, গণমাধ্যমকে গণমানুষের পক্ষে কথা বলতে হবে, এই জন্য তারা জনকণ্ঠের দায়িত্ব নিচ্ছে। এতে নেতৃত্ব কে দিয়েছেন যেটি জানা গেছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক বা যুগ্ম সদস্য সচিব, মানে জাতীয় নাগরিক পার্টির, এবং জনকণ্ঠের স্পেশাল করেসপন্ডেন্ট জয়নুল আবেদিন শিশির। কি বলা হলো, আরও কি বলা হলো, দখল নেওয়ার সময় বলা হলো যে জনকণ্ঠের যে মালিক আতিকুল্লাহ খান মাসুদ, প্রয়াত আতিকুল্লাহ খান মাসুদ, তার স্ত্রী এবং 2 ছেলেকে জনকণ্ঠ ভবনে ঢুকতে দেওয়া হবে না। এবং আমরা দেখলাম যে পত্রিকার প্রিন্টার্স লাইনে কোনো নাম নেই মালিক পক্ষের, এবং 6 জনের একটি এডিটোরিয়াল বডি ঘোষণা করা হলো, যার অন্যতম সদস্য এনসিপির এই নেতা এবং জনকণ্ঠের প্ল্যানিং অ্যাডভাইজার জয়নুল আবেদিন শিশির। মজার বিষয় হচ্ছে যে এর আগে গত মে মাসে, অর্থাৎ 2-3 মাস আগে, মে মাসে জনকণ্ঠের কিছু সাংবাদিকের চাকরি গিয়েছিল 5 জনের মতন। তারা আন্দোলন শুরু করে বকেয়া বেতনের দাবিতে, মানে এই আন্দোলনের কারণে তাদের চাকরি গেল। এই জয়নুল আবেদিন শিশির কবে নেতা হলেন? এনসিপি গঠিত হয়েছে 28শে ফেব্রুয়ারি। সেদিন তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা হলেন। আর জনকণ্ঠে তিনি প্রবেশ করলেন প্ল্যানিং অ্যাডভাইজার হিসেবে 16ই মার্চ। তো পরের মাসে, মানে 1.5 মাস পরে এসে এই জয়নুল আবেদিন শিশিরের নেতৃত্বে এনসিপির কিছু নেতা, তারা ওই আন্দোলনরত, ওই যে 5 জনের চাকরি গেল, তাদের উপরে হামলে পড়ল, মালিক পক্ষের হয়ে মারধর করলো। আবার কাউকে তাড়া করে সাদা কাগজে সিগনেচার নিল। এই হচ্ছে জয়নুল আবেদিন শিশির। এটি কোনো বানোয়ার কথা নয়, এগুলো পত্রিকাতে এসেছে, গণমাধ্যমে এসেছে, এবং খোদ এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল যে কেন তিনি এনসিপির অন্যান্য নেতাকর্মীদের দিয়ে জনকণ্ঠ অফিসে আন্দোলনরত সাংবাদিকদের উপরে হামলা করলেন। এবং এনসিপির চিঠিতে বলা হয়েছিল, আমি একটু পড়ি চিঠিটা, মানে অংশবিশেষ। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 4 মে দৈনিক জনকণ্ঠ পত্রিকার কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের গোচরে এসেছে। ওই ঘটনায় আপনার সংশ্লিষ্টতা এনসিপির কাছে দৃশ্যমান হয়েছে। ওই ঘটনার ব্যাপারে আপনার ব্যক্তিগত অবস্থান, সংশ্লিষ্টতা ও সেই সঙ্গে এনসিপির পরিচয় ব্যবহারের বিষয়ে আপনার বক্তব্য আগামী 48 ঘন্টার মধ্যে শৃঙ্খলা কমিটির কাছে পেশ করার জন্য অনুরোধ করা হলো। তো এই হচ্ছে বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিটি হাউজের এক একটি নিজস্ব সম্পাদকীয় নীতিমালা থাকে। যে কোনো হাউস, যে কোনো গণমাধ্যম, যে কোনো দলের প্রতি অনুগত থাকতেই পারে, এবং তারা সেই দলের হয়ে কাজ করে অন্তত সাংবাদিকতার মান মর্যাদা বজায় রেখে। এটি সারা পৃথিবীব্যাপী এটি আছে, আমরা জানি। বিশ্বসেরা যে গণমাধ্যমগুলো, CNN, BBC থেকে শুরু করে সব গণমাধ্যমেই এমনটা আছে, এবং সেই জায়গা থেকে তারা তাদের পারপাস সার্ভ করে। কিন্তু আমাদের দেশ তো একবারে দালালির পর্যায়ে চলে গেছে। এই বিষয়গুলো দলীয় আনুগত্য থেকে একেবারে দালালির পর্যায়ে চলে গেছে। বিএনপির সময় যেমন 21 টেলিভিশন বন্ধ করা হলো, আবার আওয়ামী লীগের সময় চ্যানেল 1, দিগন্ত টেলিভিশন, আমার দেশ, দিনকাল সহ বেশ কয়েকটি গণমাধ্যম বন্ধ করা হলো। নিশ্চয়ই আমরা সেগুলোকে সমর্থন করি না, কোনোটিকেই সমর্থন করি না। আবার জনকণ্ঠ যে প্রক্রিয়ায় দখল করা হলো, ফ্যাসিবাদিতার দোসর হিসেবে আখ্যা দিয়ে একটি বিশেষ দলের নেতার নেতৃত্বে জনকণ্ঠ তাদের কবজায় নেওয়া হলো। তাহলে কি আমরা বলবো যে আওয়ামী লীগের সময় যে দিগন্ত টেলিভিশন, আমার দেশ, ইসলামিক টেলিভিশন, দিনকাল, এগুলো বন্ধ করা হলো, ঠিক ছিল? ওখানে তো সরকার বন্ধ করে দিয়েছে, আর এখানে সরকার এখনও কিছু প্রকাশ্যে কিছু বলে না, যদিও প্রকারান্তরে বা পরোক্ষভাবে এগুলো তারা সাপোর্টই করে। যেমন ডেইলি স্টার বা প্রথম আলোর সামনে যখন গরু জবাই দিয়ে জিয়াফতের আয়োজন করা হয়েছিল, তখন প্রেস সেক্রেটারি বলেছেন পরবর্তীতে এসে যে এইগুলো মব নয়, এইগুলো
ফ্যাসিবাদিতার সময়ে যে পুঞ্জীভূত ক্ষোভ মানুষের, তার বহিঃপ্রকাশ। যাই হোক, যেটি বলছিলাম, যেগুলো আওয়ামী লীগ আমলে বন্ধ করা হয়েছে সেগুলো না হয় সরকার বন্ধ করেছে, আর এখন তো প্রকাশ্যে একটা বিশেষ দল, যেটি কিংস পার্টি হিসেবে পরিচিত, তার নেতারা তাদের পেশি শক্তি ব্যবহার করে আর কথায় কথায় ফ্যাসিবাদী তার দোষর আখ্যা দিয়ে এই কাজগুলো করে যাচ্ছে, চাঁদাবাজি থেকে শুরু করে দখলবাজি। কোনটা আরও বেশি আতঙ্কের? নিশ্চয়ই কোনোটি ভালো নয়, কোনোটি মঙ্গলজনক নয়, এগুলো বলা না বলা সমান কথা, কিন্তু কোনটা আরও বেশি ভয়ঙ্কর? বিষয় হচ্ছে যে এই যে কালো কার্ড কেন ব্যবহার করা হলো, শোকের মাস হিসেবে কালো ব্যবহার করা যাবে না, আপনারা চাপিয়ে দিচ্ছেন বিশেষ একটি আদর্শ, মানে তাদের আদর্শ তারা চাপিয়ে দিচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা যাবে না, বঙ্গবন্ধুও নিশ্চয়ই মানে বঙ্গবন্ধুকে তারা ফ্যাসিবাদের জনক হিসেবে আখ্যা দিচ্ছে, এটা তাদের বয়ান। তাদের বয়ানকে কেন সারা জাতির উপরে স্টাবলিশ করতে দেওয়া হবে? কেন এটি মেনে নেওয়া হবে? পরবর্তীতে যখন এই এনসিপির উপরে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে, যদি স্টিম রোলার চালায়, তখন কি আমরা চুপ করে থাকবো? নিশ্চয়ই না। কিন্তু এগুলো চলবে, আমরা জানি চলে আসছে। তাহলে আমি আওয়ামী লীগকে ফ্যাসিবাদ কেন বলবো? আমি আওয়ামী লীগকে স্বৈরাচার কেন বলবো? কেন আওয়ামী লীগকে বাক স্বাধীনতা হরণকারী বলবো? যদি কোনো গণমাধ্যম অন্যায় করে, যদি সত্যি সত্যিই সাংবাদিকদের চাকরি কোনো কারণ ছাড়া খেয়ে থাকে, যদি সত্যি সত্যিই তারা গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তার জন্য অনেক ধরনের আইন কানুন আছে, প্রেস কাউন্সিল আছে, সেখানে গিয়ে বিচার প্রার্থনা করা যায়। এইগুলো ধার না ধরে তারা একেবারে স্রেফ দখলবাজিতে মেতে উঠছে। এদিকে জনকণ্ঠের যিনি মালিক প্রয়াত আতিকুল্লাহ খান মাসুদ, তার স্ত্রী এবং পত্রিকার সম্পাদক শামীমা এ খান, তিনি আবার একটি অডিও রেকর্ড ছেড়েছেন। সেখানে তিনি যেটি দাবি করছেন যে তারা লালই ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে কালো ব্যবহার করা হয়েছে ফটো কার্ডগুলোর ব্যাকগ্রাউন্ডে। এবং এটি করে কারা এই ষড়যন্ত্র করেছে? বাংলাদেশ সেনাবাহিনীর যে গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআইয়ের একসময় মিডিয়া উইংয়ের ডিরেক্টর রিটায়ার্ড মেজর আফিজুর রহমান, এনসিপির নেতা জয়নুল আবেদিন শিশির সহ আরও অনেকে এই দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন। এবং তার ভাষ্য অনুযায়ী যে তাকে বলা হয়েছে মেজর আফিজ বিএনপি নেতার জামাই, আবার যেহেতু জয়নুল আবেদিন শিশির এনসিপি নেতা, তিনি আবার অকপটে স্বীকার করেছেন যে এখন তো আবার সিচুয়েশন অন্যরকম, এদের আমার কাজে লাগতে পারে, আমি তাদেরকে নিয়োগ দিয়েছি। কিন্তু নিয়োগ দেওয়ার আড়ালে যে এই ধরনের কর্মকাণ্ড চলবে তা তিনি বুঝতে পারেননি। মানে কত ঘোর প্যাঁচ, কত ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে আমরা রয়েছি। এই না কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।